পারবো না যে তোকে এইভাবে সুস্থ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। মহাকাল আমার কথা শুনে নিয়েছে বাবা, তুমি একদম সুস্থ আছো। তুমি ওই দিন আমাকে বলেছিলে যে তুমি আমার সত্যিটা আমাকে বলতে চাও, তুমি আমার ব্যাপারে সমস্ত রহস্য জানো। কেন আমার আশেপাশে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে, এই সমস্ত প্রশ্নের উত্তর আছে তো তোমার কাছে বাবা? তোর সব প্রশ্নের শুধুমাত্র একটাই উত্তর দেব আমি, যে তোর ভিতরে এক অশুভ শক্তি বসবাস করছে। একটা অশুভ শক্তি তোকে খুব ভয়ঙ্কর ভাবে বশ করে রেখেছে। অশুভ শক্তি? আরে কি দাদা, তুমিও না ব্যান্ডেড করিয়ে নিতে পারতে তো। তুমি সকাল থেকে এভাবে ঘুরছো, বৌদির টেনশনে তোমার আঘাত লেগেছে সেটাও তো ভুলে গেছো। এটা তো বলতেই হবে, তুমি যতই রাগ দেখাও না কেন, আজ একটা জিনিস জানতে পেরে গেছি, যে বৌদিকে তুমি খুব ভালোবাসো। এরকম না দাদা, ভালোবাসাতেই শুধু হয় যখন তুমি নিজের কথা ভুলে গিয়ে অন্যদের ব্যাপারে ভাবতে শুরু করো আর তাদের চিন্তায় মগ্ন থাকো। আজ আমার থেকে বেশি জীবিত থাকার অধিকার এই মেয়েটার আছে, সেই জন্য আমি ওর স্বামীর রূপে নিজের ধর্ম আর কর্তব্যকে পালন করে এই পুজো সম্পূর্ণ করব। এত কি ভাবছো দাদা? তোমার তো পায়ের থেকে বেশি আঘাত মনে লেগেছে মনে হয়। তার জন্য তপস্যা আছে তো। তপস্যা এসে গেছে তো, তোমার সব ব্যথা ভ্যানিশ হয়ে যাবে, কারণ তপস্যার কাছে সব রোগের ওষুধ আছে। আমার তো মনে হচ্ছে সব থেকে বড় অসুখ তুমি। যবে থেকে এই বাড়িতে এসেছো প্রেমদাদার এই একই অবস্থা হয়ে আছে। কি বলে তুমি? আমি আবার কি বললাম? কিছু বলিনি। দাও, আমি খাইয়ে দিচ্ছি প্রেমদাদাকে এই হলুদ দেওয়া দুধ। যখন তুমি এ বাড়ির কেউ নও তখন এখানে কি করছো? আর এমনিতেও আন্টি আমাকে বলেছেন এই দুধটা ওকে খাইয়ে দিতে। কাকিমাও না তোমাকে সবসময় বাচ্চা ভাবে দাদা। তুমি কি এখন বাচ্চা নাকি? আর উজ্জয়িনীর গর্ব আর প্রতিভা হচ্ছে আমাদের প্রেমদাদা। এই হলুদ দেওয়া দুধটা দাদা খেয়ে নেবে। দাদা খেয়ে নাও, খেয়ে নাও। যখন বুদ্ধি কম হয় তখন বড়দের মুখে মুখে কথা বলতে নেই। নাও প্রেম, আমি খাইয়ে দিচ্ছি দুধ। আমি খাওয়াবো। আরে আমি খাইয়ে দেবো আরে বললাম আমি তো দুধটা। খাওয়াবো তো। আরে আমি খাইয়ে আমাকে দেবো। বলেছে। প্রেম, তোমার লাগেনি তো? এই ছোটটাও না। প্রেম, নিজের ভুলটা অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করো তপস্যা। আমার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, এমনিতে তুমি আমার কেউ হও না। কিন্তু প্রেম, আমার নাম ছোট ঠিক কথাই, কিন্তু প্রেম দাদাকে না আমি সব থেকে ভালো করে চিনি। তুমি এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করছো, কারণ শিব ঠাকুর না শুধু পার্বতীর ছিল আর ওনারই থাকবে। হ্যাঁ মা, তোর যখন জন্ম হয়েছিল না, সেই সময়টা খুব অশুভ ছিল। আর ওই দিন পূর্ণ গ্রহণ ছিল, আর সেই সুযোগে অশুভ শক্তি তোর ভিতরে প্রবেশ করে। আর সেই অশুভ শক্তির অভিশাপের ফলে তোর কাকা আর কাকি রঘু আর নেত্রা মারা যায়। আর সেই অশুভ শক্তি মা আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছে মা। তার মানে মা যেটা আমার ব্যাপারে বলতো, যে আমি একটা অলক্ষণী,
আমার জন্য নাকি আমার নিজের লোকেরা সবসময় বিপদের মধ্যে থাকে। এই সবকিছু সত্যি। আমি জানি মা যে এটা শুনলে তোর খুব কষ্ট হবে, আর এক বাবা হয়ে নিজের মেয়েকে এটা বলা সহজ হয় না রে মা। কিন্তু আসল সত্যি তো এটাই রে মা, যে তোকে এক ভয়ঙ্কর অশুভ শক্তি বশ করে রেখেছে। আর ওই প্রাচীন শিব মন্দিরের পুরোহিত আমাকে এটা বলেছিলেন যে যখন তোর বয়স 21 বছর হবে, তখন এই অশুভ শক্তির প্রভাব তোর ভিতরে আরো বেড়ে যাবে। আর তারপর এই অশুভ শক্তি তোর কাছ থেকে তোর সব কিছু কেড়ে নেবে। তোর শ্বশুর বাড়ি, তোর স্বামী, তোর বাবা মা সবাইকে শেষ করে ফেলবে। অশুভ শক্তি আমার প্রেমের কোনো ক্ষতি করার আগেই আমাকে কিছু একটা করতেই হবে। আমায় কালকেই ব্রাহ্মণ ভোজন করাতে হবে। দিদি, এত রাতে এসব কি করছো তুমি? মালিনী, ব্রাহ্মণ ভোজনের আয়োজন করছি। তুমি তো জানো আজ মেলায় প্রেম বিপদের মধ্যে পড়েছিল, আর পুরোহিত মশাই বলেছেন যে পুজো আর ব্রাহ্মণ ভোজন কালই করাতে হবে। সেটারই আয়োজন করছি আমি না বাকি সব ঠিক আছে কিনা দেখে আসছি। আর তুমি কালকের পুজোর সব আয়োজন করে নিও। আর মনে রাখবে, গঙ্গা জল আর চন্দনের ধূপ সারা বাড়িতে দিতে হবে। আর হ্যাঁ, দিদি। তুমি তপস্যাকে বলে দিও কালকের জন্য যেন রেডি থাকে। কালকের ভোগ ওকেই করতে হবে। হ্যাঁ দিদি, তুমি টেনশন করো না। বাহ পদ্মা, বাহ! উৎসবের পর উৎসব হয়ে চলেছে এই বাড়িতে। দিদি, আপনি এসেছেন, ভালো সময় এসেছেন। ভালো সময় কিসের জন্য পদ্মা? তুমি বোধহয় ভুলে যাচ্ছ সন্তানদের বিয়ে ভেঙে গেছে। তার জন্য দুঃখিত হওয়া তো দূরের কথা, তারপর কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ। দিদি, এ কেমন কথা বলছো তুমি? আমি বুঝতে পারছি যে তোমার খুব কষ্ট হচ্ছে, আর আমি বিট্টুর মনের অবস্থাও বুঝতে পারছি। তবে এই সময় দিদি, প্রেমের জীবন সংকটে পড়েছে।